এই আন্দোলনে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো না এঙ্গেজড হতো, এই আন্দোলন কিন্তু থেমে যেতে পারত। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেমে আসলো, মাদ্রাসার স্টুডেন্টরা নেমে আসলো, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নেমে আসলো। দেখেন, ছাত্রদের পাশাপাশি অনেক মানুষ ছিল যারা কিন্তু কোনো পরিচয়ের ব্যানারে আসেনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কথা নাহিয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইন্ড ম্যাপের একেবারে প্রথম এপিসোডে। কথার কিন্তু অনেক শক্তি, মানে আমি কথা না, আমাদের মুখের কথা, এবং এটি কিন্তু বারবার আমরা প্রমাণ পেয়েছি, খুব রিসেন্টলিও প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি একটি কথার দ্বারা কিভাবে ছাত্র জনতা জেগে উঠেছিল এবং কথার দ্বারাই আবার কিভাবে নতুন করে বাংলাদেশ পেয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। একজন কথা বললে আরও 10 জন এগিয়ে আসবে। এবং আজকে আমার সাথে কথা বলতে এসেছেন এমনই একজন, যিনি প্রতিবাদ করেছেন, যার কথার আওয়াজে কিন্তু আরও অনেকজন ছুটে এসেছেন, আরও অনেকজনকে আমরা সাথে পেয়েছি, এবং সেভাবেই সবাই একসাথে সবার মুখের কথায়, সবার আওয়াজে আজকে বাংলাদেশকে পেয়েছি একেবারেই নতুনভাবে। আমি কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি আমাদের অতিথির সাথে কথা বলতে। এবং আমাদের সাথে আজকে কথা বলতে উপস্থিত আছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ। আমি সাইদ আব্দুল্লাহ। আমার হোম ডিস্ট্রিক্ট হলো পাবনাতে, দাদুবাড়ি হলো পাবনার সাথিয়া উপজেলায়। আর যে স্কুলে পড়াশোনা করতাম আলহেরা একাডেমি, ওইটা যেহেতু বেড়াতে ছিল, ওইটার পাশেই বেড়ে ওঠা। সো বেড়া আর সাথিয়া মিলেই আমার বেড়ে ওঠাটা পাবনার। এরপর পাবনা ক্যাডেট কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং এলএলএম শেষ করেছি। তারপরে আমি প্রফেশনাল জার্নালিজমে ছিলাম, বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করছি, একই সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং নিজস্ব কিছু রিসার্চের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছি। আচ্ছা, আমরা দেখেছি যে এই সম্প্রতি যে আন্দোলন ঘটে গেল এবং আন্দোলনের ফসল আমরা এখন ভোগ করছি, নতুনভাবে বাংলাদেশকে পেয়েছি। এই যে আপনাদের প্রতিবাদ ছিল, অনেকভাবে প্রতিবাদ করেছে, কেউ রাস্তায় নেমেছি আমরা, কেউ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছে, এবং আপনার কি বলবো, আপনার সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি। যে আপনার বিভিন্ন তথ্য, আপনার বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেক কিছু জেনেছি এবং পথেও নেমেছে। এই যে একটা নতুন বাংলাদেশ মোড় পেল, এবং এখনো বাংলাদেশকে কিভাবে দেখতে চান এটা নিয়েও কথা উঠছে। আপনি কিভাবে আপনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান? আসলে এইটা না একটা একটা প্রসেস, এবং এই প্রসেসগুলো এমন, আমরা যদি মনে করি যে মানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচে এটা ভাবার কোনো সুযোগ নাই। এই কারণ বাংলাদেশটা বিগত 15 বছরে একজন মানে পৃথিবীর বুকে কুখ্যাত লেডি স্বৈরাচার যে অবস্থায় রেখে গেছে, ওই জায়গা থেকে যদি আমি হঠাৎ করেই বলি যে আমি এই জায়গায় দেখতে চাই, সেটা আমার মনে হয় যে বাস্তবসম্মত হয় না। আর তার আগে আপনার প্রশ্নের সূত্র ধরেই আরেকটা কথা বলি। এই যে আমরা কাজ করেছি, আমরাই সব করেছি, অনেকে হয়তোবা এইভাবে ভাবতে পারে, কিন্তু আমি না একদমই এই মতের মানুষ না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ হিসেবে আমাদের না অনেক দায়বদ্ধতার জায়গাগুলো আছে। সো কোন ক্ষেত্রে কোন ভূমিকাটা প্লে করা উচিত, সেটা করার পরে আবার নরমাল লাইফেও ব্যাক করার কিছুটা দরকার আছে। সো ওই জায়গাতে স্ট্রিক্ট হয়ে থাকার কোনো মানে নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা আসলে অনেক ক্ষেত্রে যেটা করার চেষ্টা করি, আমরা যারা সাধারণ মানুষ, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে ভুলে যাই। কিন্তু আমি সবসময় এটা মাথায় রাখার চেষ্টা করি যে আমি মহৎ কিছু করেছি বলে আমার খুব একটা মনে হয় না। আমার কাছে মনে হয় কি, একটা সময়ে তো মানুষ আসলে ভুলতে বসেছিল যে তারা দেশের নাগরিক, তাদের অধিকার আছে, তাদের দায়বদ্ধতার জায়গাটা আছে। তো আমি সবসময় নিজেকে মনে করতাম আমি দেশের নাগরিক, এবং আমি এখনো মনে করছি যে আমি মহৎ কিছুই করি নাই। আমি আর 5টা মানুষের যা করার কথা ছিল সেটাই করেছি। হয়তোবা অন্য আরো অনেকেই সেই কাজটা করতো না জন্য মনে হচ্ছে অনেক বেশি কিছু করে ফেলেছি। সো আমি আসলে যে আমরা বিশ্ব জয় করে ফেলেছি, আমরা সব করেছি, এই জায়গাটা থেকে আমি একটু বের হতে চাই। আমার কাছে যেটা মনে হয়, এই আন্দোলনটা ছিল গণ অভ্যুত্থান, এবং ছাত্ররা শুরু করেছে, ছাত্রদের পাশাপাশি প্রত্যেকের অবদান আছে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেই ওই কথাটা বলতে চাই, আমাদের ভেতরে না অনেক সময় মানুষকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা কার্পণ্যবোধ অনেকের কাজ করতেও পারে, কিন্তু আমি ওই ব্যাপারটা একদমই ফিল করি না। এই আন্দোলনে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো না এঙ্গেজড হতো, এই আন্দোলন কিন্তু থেমে যেতে পারতো। আমি সবসময় বলি যে 17 তারিখের পরে যে ঘটনাক্রম পাল্টে গেল, মানে 18 জুলাইয়ের যে আন্দোলনটা হলো, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে রাস্তায় নেমে নিজেদের আসলে জীবন, সর্বস্তরের মানুষই ছিল, আমি বলবো কেউ জি বাদ যায়নি। আমরা জি শহীদ মিনারের সামনে রিক্সাওয়ালাদেরকেও জি, আমি দেখেছি আমি আমি রাস্তায় ওইটাই নেমেছে। বলছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা নেমে আসলো,
মাদ্রাসার স্টুডেন্টরা নেমে আসলো, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নেমে আসলো। দেখেন ছাত্রদের পাশাপাশি অনেক মানুষ ছিল যারা কিন্তু কোনো পরিচয়ের ব্যানারে আসেনি। রাস্তায় যে সবজি বিক্রি করে এরকম সেটাই। অনেক সবজি বিক্রেতা মারা গেছে। অনেক বেওয়ারিশ হুম, হুম, লাশ হুম। আছে যাদের বাড়ি যাদের কোথায় এখনো এটা কেউ জানে না যে পাওয়া তারা যায়নি। কোথা থেকে এসেছে। দেখেন আমরা পার্টিকুলারলি কয়েকজনকে নিয়ে কথা বলছি। হুম। কিন্তু আমার কথা ওই মুগ্ধের ফ্যামিলি আর ওই যে সবজি বিক্রেতা যে ভ্যানে করে বিক্রি করতো তার ফ্যামিলি, তাদের স্যাক্রিফাইসের যে জায়গাগুলো এগুলো তো সেম। কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা অনেক ক্ষেত্রে রেকগনাইজ করি না। সো আমার কাছে যেটা মনে হয় এই আন্দোলনে প্রত্যেকটা উইং এর প্রত্যেকটা মানুষের যে অবদানটা ছিল সেটা স্বীকার করা উচিত এবং ওই জিনিসটা যখন আমি মাথায় রাখি তখন আমার কাছে মনে হয় মানুষ হিসেবে যা দায়িত্ব ছিল জাস্ট ন্যূনতম ওইটাই পালন করেছি। তো কেমন বাংলাদেশ দেখতে চাই এটাতে আসলে খুবই ব্রড একটা পার্সপেক্টিভ। তো আমি যদি খুবই ন্যারো ডাউন করে বলি, বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল যে এই দেশটা তাদের। আমি চাই এই দেশটা আবার মানুষের হোক। মানে মানুষ ফিল করতে শুরু করুক যে এটা তাদের বাংলাদেশ। দেখবেন আমাদের সংবিধানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে এই দেশের মালিক কারা? এই দেশের মালিক হলো জনগণ। কিন্তু আমাদের জনগণ সবসময় কেন যেন নিজেদেরকে প্রজা ভাবত। তার কারণ কেউ না কেউ নিজেকে ভাবত রানী, কেউ না কেউ ভাবত এই দেশটা তার বাপের বাহ! দেশ, কেউ ভাবত এই দেশটা শুধুমাত্র তার মতাদর্শী মানুষই থাকবে এবং তারাই থাকবে। সো আমরা কিন্তু বাই ডিফল্ট নিজেদেরকে প্রজা এবং আমি যদি আরো একটু ডিটেইলে বলি প্রজার চেয়েও নিকৃষ্টভাবে আমরা ভাবতাম। তো ওই জায়গা থেকে মানুষ আবার নিজেদেরকে দেখবেন ওন করা কিন্তু শুরু করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় খেয়াল করে দেখবেন তাদের নিজস্ব দায় যেটা আছে সেটা পূরণ করার চেষ্টা করছে। এটা কিন্তু নিজের ভেতর থেকেই আসছে। আসছে। সো মানুষ এই যে নিজেদের দেশটাকে আবার ওন করা শুরু করছে, আমি চাই বাংলাদেশটা ওই জায়গাতে যাক। যে জায়গায় কেউ গর্ব ভরে বলতে থাকবে যে এইটা আমার দেশ, এই দেশে আমার অধিকার আছে, আমার দায়িত্ব আছে। মানুষ দেখবেন নিজেদের অধিকারও কিন্তু ভুলে গিয়েছিল। ভোট প্রদান করার অধিকার যে কত গুরুত্বপূর্ণ অধিকার, অন্যায় যখন হয় সেটার প্রতিবাদ প্রতিবাদ করা যে করার কত অধিকার। গুরুত্বপূর্ণ হুম। অধিকার, মানুষ এগুলা কিন্তু ভুলে গেছে। আমার নিজেরও একটা কথা আমি সবসময় বলি যে ২০১৯ সালে আমি একটা কোচিংয়ে পড়াতাম, মানে অ্যাডমিশন কোচিংয়ে পড়ানোর পরে ইফতারের টাইম হয়ে গেছে। তার আগে যখন আসছি, আসার সময় একজন পুলিশের সার্জেন্ট দেখা গেল যে একজন মুরব্বী একজন চাচা সিএনজি নিয়ে যাচ্ছে পান্থপথ সিগন্যালে। তাকে নিয়ে মানে পুরাপুরি থাপড়ানো শুরু করেছে। মানে বৃদ্ধ লোক কান্না করা শুরু করে দিয়েছে। একজন মানুষও আশেপাশে নাই যে গিয়ে তাকে থামাবে। কিন্তু পুলিশ কি কারো গায়ে হাত দিতে পারে? কোনো অবস্থাতেই পুলিশ কারো গায়ে হাত দিতে পারে না। এবং ওই টাইমে এই অবস্থাটা দেখে আমি যখন তার গায়ে হাতটা যে ধরলাম যে না আপনি কেন তার গায়ে হাত তুলছেন? সে কোনো অপরাধ করলে আপনি থানায় নিয়ে যান, মামলা দেন। আপনি তো এইটা করতে পারেন না। ওই টাইমে আশেপাশের দেখেন আরো অনেক মানুষ জড়ো হয়ে গেল। একজন মানুষও এসে আমার পক্ষে কিন্তু এদিন কথা বলে নাই। হুম। এমনকি পুলিশ কিন্তু ওই টাইমে আমার পরও চিল্লাপাল্লা করে, আমাকে বুট দিয়ে ২ টা লাথি দেয়, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলে। ইন্টারেস্টিংলি সেই পাঞ্জাবিটা আমি আজ অবধিও রেখে দিয়েছি। স্মৃতি কারণ হিসেবে। স্মৃতি হিসেবে এবং এই পাঞ্জাবিটা আমাকে ওইটা বোঝায় যখনই কোনো এই যে নিপীড়নের জায়গাটা হয়, আমাদের যে প্রতিবাদ করা উচিত সেই জায়গা হিসেবে ওই দিনের পরে আমি পাঞ্জাবিটা আর পরিনি এবং পাঞ্জাবিটা আমি এখনো রেখে দিয়েছি। পাঞ্জাবির যে বোতামটা নাই সেই সংরক্ষণ আমার এখনো আছে। সো মানুষের যে রাইট এটা হয়তো আপনাকে একটা শক্তি দেয়। অবশ্যই। মানে এই শক্তিটা আমি রাখতে চাই জন্য এই পাঞ্জাবিটা হোপফুলি আমি যদি বেঁচে থাকবো যতদিন, আমি বাসা চেঞ্জ করেছি মাঝে অনেকবার। কিন্তু এই পাঞ্জাবিটা আমি কোনো না কোনোভাবে সাথেই নিয়ে গিয়েছি। এবং এই যে দেখেন মানুষের যে অধিকারের জায়গাটা, মানুষ কিন্তু ভুলে গিয়েছিল। কোনো ঋণখেলাপি নিয়ে আপনি কথা বলবেন, অনেক মানুষ এসে বলা শুরু করবে, "আরে এটা তো ওই ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাংকের ব্যাপার। আপনি কেন কথা বলছেন?" এ ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। ঘটেছে। সো তারা এটা বুঝতে ভুল করছিল যে ঋণখেলাপির যেটা মেরে দেওয়া হয় ঋণখেলাপি হিসেবে সেটা দেশের টাকা, দেশের জনগণের টাকা, আপনার কন্ট্রিবিউশনের টাকা, আমার কন্ট্রিবিউশনের টাকা। এই টাকাটা কেউ না কেউ লুটপাট করে করে দিয়ে নিয়ে মেরে যায়। দিচ্ছে। তাহলে এইটার বিরুদ্ধে যে কথা বলা দরকার সেটাও আমরা ভুলতে মানুষ ভুলে বসেছিলাম। গিয়েছিল। সো আমি ওই বাংলাদেশে যে জায়গায় প্রত্যেকজন মানুষ তার কথা বলতে অধিকারের পারবে। প্রশ্নে কথা বলতে পারবে, দায়বদ্ধ করতে পারবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা না ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে ভয় পাই। কারণ স্বাধীনতার ব্যাপারটা খুবই বিমূর্ত একটা ধারণা। হুম। এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। আমরা নিজেরা কি স্বাধীন? এই প্রশ্নটা হলো দেখবেন আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে তাবেদার হয়ে যেতে চাই। যে কেউ একজন প্রাইম মিনিস্টার, কেউ একজন ধরেন যে বড় শক্তিশালী পোস্টে আছে, তার কাছে গিয়ে নিজেকে সঁপে দিয়ে আমাদের কাছে মনে হয় যে আমরা অন্যদের কাছে শো করছে দেখুন আমি কিছু একটা হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা কি হওয়া উচিত ছিল? ক্ষমতার যে শীর্ষে বসে আছে যারা পাওয়ারফুল পোস্টগুলোতে আছে, এই জায়গাগুলোতে আপনার চ্যালেঞ্জ করতে হবে প্রত্যেকটা জায়গায়। কারণ
তাদের বেতন হচ্ছে আপনার আমাদেরই টাকায়। টাকায়। কিন্তু আমরা আবার কি করি জানেন? স্বাধীনতাটার অপব্যবহার করে ফেলি। ব্যক্তিগত জায়গায় যে জায়গায় প্রোটেকশনের দরকার সেই জায়গায় গিয়ে আমরা অনেক খোঁচাখুচি করি। কিন্তু যে জায়গায় খোঁচাখুচি করার দরকার ছিল সেখানে নীরব ওই জায়গায় থাকি। আমরা নীরব হয়ে যাই। সো সামনের বাংলাদেশে আমি দেখতে চাই এটাই। যে মানুষ দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করছে, অধিকারের জায়গাটা আদায় করে নিচ্ছে প্রতিবাদ করতে এবং পারছে। এই দেশটাকে নিজেরা ওন করতে শিখছে। আমার কাছে মনে হয় যে খুবই ন্যারো ডাউন করলে আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আপনি আপনার কথার সূত্র ধরে আমি আসি। আপনি বলছিলেন যে আমরা ভুলতে বসেছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিক। অনেক কিছু আমরা ভুলে গিয়েছিলাম। এই ১৫ বছরে বলছিলেন ভোটাধিকার ভুলে গিয়েছি, কথা বলতে ভুলে গিয়েছি, ইন্টারেস্টিং প্রতিবাদ একটা করতে তথ্য ভুলে বলি। গিয়েছি। এই যে ভোটাধিকারের কথা বললেন, আমার বয়স ২৭ থেকে পার হয়ে পড়বে এই হুম, জাস্ট কয়েক ঘন্টা পরেই। হুম। তো আমি আমার লাইফে কোনোদিন ভোট দিতে পারি নাই। আমার তো ২০১৮ সালের ইলেকশনে ভোট দেওয়ার কথা ছিল। ২০২৪ এর ৭ জানুয়ারি ইলেকশনে ভোট দেওয়ার কথা ছিল। ইনফ্যাক্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন হয় অনেকগুলো বছর পরে ২০১৯ সালে মার্চ মাসে, সেই ইলেকশনেও কিন্তু আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই। এইরকম গল্প কিন্তু শুধু আমার না, আমার কাছে মনে হয় এই যে একটা বিশাল বড় জেনারেশন, ইনফ্যাক্ট যে জেনারেশনে এই আন্দোলনটা করার জন্য মেইন ফুয়েলিং করেছে, জেন জি জেনারেশনের কেউ তো ভোট দিতেই পারে নাই। জেন জির ওপরেরও যে জেনারেশনটা আছে, আপনি যদি ৩৫ বছর বয়স পর্যন্ত হিসাব করতে থাকেন মানুষের, এর ভেতরে দেখবেন ম্যাক্সিমাম মানুষ ভোট দেওয়ার যে মজা, সেটাও তারা পায় নাই। সো ভোটাধিকারের কথা বললেন, আমার এক্সপেরিয়েন্সটা মনে হলো যে শেয়ার করা দরকার হ্যাঁ, ছিল। প্রশ্ন ছিল আমার এই যে ভুলতে বসেছি এবং ১৫ বছরে আমরা অনেক কিছু থেকে বঞ্চিতও হয়েছি। এখন যে নতুন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, আমরা জানি ১৫ বছরে আমরা নিজেই বলছি, কথা বলতে ভুলে গিয়েছিলাম, প্রতিবাদ করতে। এবং ১৫ বছরে এমনভাবে দেশটাকে মানে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে বের করে আনা অনেক কঠিন। এটা সম্ভব না এবং আমার মনে হয় এই সরকারের সাথে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আপনি বলছিলেন সবাই মানে সবাই। সবাই মানে শুধু আমরা না। একেবারে মানে আমরা বলব যে দেশের সর্বোচ্চ পর্যায় একদম থেকে তৃণমূল একেবারে পর্যায় থেকে তৃণমূল শুরু করে পর্যন্ত সবাই। সবার। এবং আমরা দেখেছিও যে সবাই এসেছে। এই যে রাষ্ট্র নিয়ে এখন যারা কাজ করছেন, তাদের থেকে আপনাদের চাওয়াটা কি? তাদের কাছে প্রত্যাশার আসলে কোনো শেষ নেই। কারণ এতগুলো বছর পরে যখন মানুষ দেশটাকে ওন করা শুরু করেছে, তো আসলে আমাদের দেশের স্কেলিটন যেটা পুরাপুরি ধ্বংসস্তূপে পরিণত করা ছিল। আপনি বিদ্যুৎ খাতের দিকে তাকান, আপনি মানুষের মৌলিক অধিকারের দিকে তাকান, আপনি ভোটাধিকারের কথা বলেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে, আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলেন, আপনি যদি বিচার ব্যবস্থার কথা বলেন, আপনি হেলথ সেক্টরের কথা যদি বলেন, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আওয়ামী লীগাইজেশন হয় নাই। এবং আওয়ামী লীগাইজেশন খারাপ হতো না যদি তারা মানুষ হতো। কিন্তু বিগত দিনগুলোতে যারা আসলে শাসন করেছে, আমি আসলে তাদেরকে ন্যূনতম মানবিকতার যে জায়গাটা, কেউ একই সাথে মানুষ এবং একই সাথে শেখ হাসিনার ক্যাবিনেটের সদস্য, এই ২ টা একসাথে হতে পারে না। সো আমার কাছে যেটা মনে হয় যে প্রতিষ্ঠানগুলোকে এমনভাবেই ধ্বংস করা হয়েছে, এই সরকারের কিন্তু ওই জায়গাটা ব্যাক আনতে অনেক বেগ পেতে হবে। দেশের মানুষেরও এই জায়গায় সহযোগিতা করার দরকার আছে। প্রত্যেকে যদি সহযোগিতা না করে, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, আল্টিমেটলি তারা কিন্তু এই জায়গাটা কাভার করতে পারবে না। আবার প্রত্যাশাটা আমরা কতটুকুন করব এটাও কিন্তু যুক্তি দিয়ে বিবেচনা করা উচিত। আমি একই সাথে শেখ হাসিনার তৈরি করা জাহান্নাম থেকে এক লাফে উঠে গিয়ে জান্নাতুল ফেরদৌসে পতিত হব, পারব না। এই ধারণাটা হওয়াটা ভুল। উচিত না। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয় অনেক জায়গায় সীমাবদ্ধতা থাকবে। যেমন দেখবেন লোডশেডিং শুরু হয়েছে। হুম। কেউ আছে, আমি অনেক ক্ষেত্রে যাদেরকে বলতাম, মানে আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি যারা ছিল, হঠাৎ করে রং পাল্টে তারা আফসোস লীগে পরিণত হয়ে গেছে। সো এই আফসোস লীগের অনেকে বলা শুরু করবে, কি এমন দেশ স্বাধীন করলেন? এই যে বিদ্যুতের কষ্ট শুরু হয়ে গেছে। কিন্তু তারা এটা জানে না বিগত ২-৩ বছরে হুম। প্রত্যেকটা সময়ই কিন্তু একটা পার্টিকুলার টাইমগুলোতে লোডশেডিং এ ভুগতে হয়েছে। তো এই জায়গাটা কেন হয়েছে জানেন? হাজার, হাজার কোটি টাকা ঋণ করে চলে গেছে শেখ হাসিনা। কুইক রেন্টালের নামে সামিট গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যত গ্রুপ আছে, এই যে লুটপাট করে রেখে গেছে। ভারতের আদানির সাথে কি ধরনের বৈষম্যমূলক চুক্তি করা হয়েছে। তো এই জায়গাগুলো যে তৈরি করে গেছে সেটার মাশুল তো দিতে দিতে হচ্ছে। হবে। ওই জায়গাগুলোকে প্রশ্ন না করে আপনি যদি শুধু এটা প্রশ্ন করেন যে কেন আমি বিদ্যুৎ পাচ্ছি না? তাহলে তো ব্যাপারটা ভুল হবে। সো প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের স্ট্রাকচার বসে আছে। এই আন্দোলনে জেন জি বলতে একটা কথা উঠেছে খুবই বেশি এবং এখনো চলমান।
এই যে জেনজিদের অবদান বা তাদের যে এখনো কার্যক্রম চলছে, এটা নিয়ে আপনার কি কিছু বলার আছে যে ভবিষ্যতে তাদের করণীয় কি? তাদের আসলে কোথায় ফোকাস করার কথা? এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে যে পড়াশোনায় মনোযোগ দাও, এসবে এসো না। এই জিনিসটাকে কিভাবে আপনি দেখেন? এই আন্দোলন যে জায়গা থেকে শুরু হয়, আপনি যদি ফাউন্ডেশনের দিকে তাকান, অবশ্যই জেনজি এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। পার্টের একটা। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন সবাই কিন্তু এদেরকে ব্যাশিং করত, হুম। যে এরা হলো ওর্থলেস, এদের কোনো লাইফ নাই, এরা মুভি দেখবে ফোন নিয়ে পড়ে নেটফ্লিক্সে, থাকে, ফোন Facebook নিয়ে নিয়ে পড়ে পড়ে থাকে। থাকবে, এদের কোনো লাইফ নাই। কিন্তু প্রত্যেকটা জেনারেশনের না আলাদা একটা ভাষা আছে। অনেক ক্ষেত্রে আমি এইটাকে আবার দায় দেই বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী মানে বাংলাদেশে তো একটা আছে যে আপনি একটু মুরব্বি টাইপ ভাইব থাকতে হবে, চটের একটা ব্যাগ নিবেন, আপনি একটু হম্বি-তম্বি করে কথা বলবেন। মানে আপনাকে দেখলেই বুদ্ধিজীবী মানে দেখবেন আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে যদি ভাবেন একজন বুদ্ধিজীবী, আপনি দেখবেন তরুণদের কাউকে খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হবে দেশের বুদ্ধিজীবী মানেই হলো চুল একটু পাকা বা চুল নাই, মুরব্বি মানুষ, একটা চটের ব্যাগ নিয়ে যাবে, চশমা পরে। গুরুগম্ভীর এমন ভাষায় কথা বলবে যে ভাষাটা সাধারণ মানুষের সেটা। ভাষা না। খুবই মেপে কথা বলছে। সো তারা যেটা করতো সবসময়, এই জেনারেশন যারা আছে, ইয়াং যারা আছে তাদেরকে সবসময় কিন্তু ব্যাশিং করতে থাকতো। কিন্তু আন্দোলনটা দেখেন, শুরুর দিকে যারা আছে, বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়েছে তারা কিন্তু এই জেনারেশনের। তার মানে তাত্ত্বিক কথার চেয়েও প্র্যাকটিক্যালি যারা রিঅ্যাক্ট করেছে তারা কিন্তু জেনজি। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সট থেকে না। আমি যেহেতু রাজনীতির পর আমাকে বেশ কিছু পড়াশোনা করতে হয়, আপনি খেয়াল করে দেখবেন আমেরিকায় কিছুদিন আগে মানে যে ধরনের ঘটনাগুলা ঘটছিল প্যালেস্টাইন ইস্যু নিয়ে, এই ধরনের ঘটনা কিন্তু নজিরবিহীন ঘটনা ছিল। আপনি চিন্তা করতে পারেন যে আমেরিকার মতো দেশে মুসলমান কমিউনিটির বাইরের মানুষজন তারা প্যালেস্টাইন ইস্যুতে এত সরব হয়ে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে? দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে জায়গায় এই ধরনের কাজ কাজ ঘটেছে। হচ্ছে। এবং কারা করেছে? এই জেনজি কিন্তু জেনজিরাই। করেছে। সো আমি সারা পৃথিবীতে আমেরিকার ওই ঘটনা দেখার পরে প্রত্যেকটা জায়গাতে আমি দেখছিলাম যে জেনজিরা যে পলিটিক্যালি রেলেভেন্ট হয়ে উঠছে, এটার কিন্তু একটা ভাইব টের পাওয়া যাচ্ছিল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে এই যে গণঅভ্যুত্থানটা হলো, এটা নিয়ে আমি নিশ্চিত ভবিষ্যতে অনেক বই লেখা হবে, অনেক পিএইচডি রিসার্চ হবে, হবে। অনেক বড় ডকুমেন্টেশন হবে। আপনি দেখবেন পৃথিবীর মানে একটা ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করে দেওয়ার যে আন্দোলন, সেই জায়গায় সোনার হরপে লেখা থাকবে এই আন্দোলনটা, জেনজিদের এবং নামও উঠে জেনজিদের আসবে, নামও আসবে। বারবারই উঠে আসবে। তবে এই আন্দোলনের অনেকগুলা রূপ ছিল। হুম। জেনজিরা যেমন ছিল, একই সাথে আমাদের এই জেনজি যারা, আমি আসলে ২ টা জেনারেশনের মাঝামাঝি তো। তো আমাদের আবার একটা ব্যাপারটা কি, সবই আমরাই করে ফেলেছি, এই টাইপ একটা ভাইবও অনেকের ভেতরে থাকে। আমি কিন্তু এটা ব্রেক করেছি। কিছুদিন আগেই যখন এই আন্দোলনটাকে এককেন্দ্রিকভাবে ব্যাখ্যা করতে হচ্ছিল, আমি কিন্তু নিজের পেজ থেকে একটা ভিডিও আপলোড করেছি। এইটা যে সবার আন্দোলন, এই আন্দোলনে কিন্তু ছাত্ররা যেমন ছিল, পলিটিক্যাল দলেরও কিন্তু পার্টিসিপেশন গুলা ছিল। আপনি বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, অন্যান্য পলিটিক্যাল দলের কথা বলেন, তারাও কিন্তু অনেক নিপীড়নের শিকার হয়েছে বিগত দিনগুলাতে। হঠাৎ করেই ওই যে বললাম না যে আওয়ামী রেজিমে বাস করতে করতে মানুষজন রাজনীতির পর এতটাই ত্যক্ত বিরক্ত, রাজনীতি মানেই মনে করে যে সবাই শেখ হাসিনার ইকুইভ্যালেন্ট। কিন্তু ব্যাপারটা তো তা না। রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের ব্যানারটা আনেনি, ব্যানারের বাইরে থেকে কিন্তু তাদের অনেক স্যাক্রিফাইস ছিল, জি। তাদের অনেক নেতাকর্মী মারা গেছে, আবার অনেক মানুষজন মারা গেছে। ওই যে আগেই বললাম ভ্যানে যে সবজি বিক্রেতা আছে, আমার বাসার পাশে একটা গোয়ালা পরিবার আছে, ওই জায়গার ছোট্ট একটা ছেলে মারা গেছে, তার বিবরণ কোথাও নাই। অনেক ৪২ রাশ যারা আছে তাদের বর্ণনা কোথাও নাই। কাজে এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, শুরু হয়েছিল ছাত্রদের অধিকার দিয়ে, বাট ইভেনচুয়ালি এটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে যায়। সো এই জেনজির এটাও বোঝা উচিত যে এটা সামগ্রিকভাবে সবার আন্দোলন ছিল, সবাইকে ক্রেডিট দেওয়া উচিত। আর ওই যে আমরা কি করেছি, এই করার পরে স্বাধীনতা শব্দটাকে আমি ব্যাখ্যা করে আমার একটা নিজস্ব একটা থিওরি আছে। আমি যে ফ্রেমওয়ার্কে বিশ্বাস করি, স্বাধীনতা মানে যা খুশি তাই করে ফেললেন এটা না। স্বাধীনতা মানে হলো আপনার অবাধ সুযোগ আছে, সেই সুযোগটার কতটুকু আপনি ব্যবহার করবেন আর কতটুকু করবেন না, এই সেন্সটা অর্জন করাটাও বুঝতেও হবে এই স্বাধীনতা। সেন্সটা। মানে শুধু আপনি চলছেন, নিরন্তর ছুটে চলছেন, এটাই স্বাধীনতা না। কোথায় কোথায় থামতে আপনার হবে? থামতে হবে সেটাও জানাটা জরুরি। এখন এই যে যারা আন্দোলন করেছে, সবকিছু করেছে, তারা যদি আবার পড়াশোনায় ব্যাক না করে, মনোযোগ দিয়ে যদি পড়াশোনা না করে,
এটা তো তাদের লাইফের জন্য রিস্ক হয়ে যাবে। আবার চিন্তা করেন যে এই আন্দোলনের পরেও আপনি অনেক জায়গায় মব জাস্টিস কেন্দ্রিক অনেক জিনিস প্রচুর। দেখছেন। সো আমি যখন ক্রিটিক্যালি এনালাইসিস করব, অনেকে কি করে যে আমি মানে পজিটিভ সাইড যারা বলার পজিটিভ সাইডই বলে, আবার যারা নেগেটিভ সাইড বলার তারা নেগেটিভ নেগেটিভ সাইডই সাইড বলে। বলে। কিন্তু একটা মুদ্রার তো ২ টা পৃষ্ঠই আছে। অবশ্যই। সো আমি ২ টা পৃষ্ঠ নিয়েই বলব। এই যে পজিটিভ কথাগুলা বললাম, এটার আবার একটা রিস্ক আছে। এরা যদি তাদের অরিজিনাল যে দায়িত্বটা ছিল ওই জায়গায় যদি ব্যাক না যায়, তারা যদি মনেই করে যে সবকিছু করে ফেলার অধিকার আছে, তখন দেখবেন মব জাস্টিস টাইপ অনাচারগুলো আবার সামনে চলে আসবে, যেটা স্ট্যাবিলিটিটা কিন্তু দেশের নষ্ট করে নষ্ট ফেলবে। করে ফেলবে। সো কোথায়, কোথায় ফুল স্টপ দিতে হবে সেটাও এটা আসলে এই ফোকাস করা জেনারেশনের উচিত এখানে। জানাটা উচিত। তার মানে আমি যদি একদম ইতি টেনে যদি জিজ্ঞেসই করি যে ৫ বছর পর সাইদ আব্দুল্লাহকে কোথায় দেখতে চাই? এটার উত্তরটা কেমন হবে? ওহ! এই প্রশ্নের উত্তর খুবই কঠিন। জাস্ট চিন্তা করেন শেখ হাসিনা তাহলে কি যদি আমি প্রশ্ন করে বিপদে ফেলতে পারলাম? হ্যাঁ, বিপদে আমার মনে হচ্ছে ১ম বারের মতো কোনো হোস্ট আমাকে বিপদে ফেলতে ওকে। পারল। কারণ অনেক হোস্ট আমি জানি যে অনেক হোস্ট আমাকে ভয় পেত যে না, উনাকে প্রশ্ন করে বিপদে ফেলা যাচ্ছে না। তো আমি জাস্ট চিন্তা করি যে যদি এই খুনি হাসিনা যদি পালায়া না যাইতো, ৫ তারিখের পরে আমার জায়গাটা সম্ভবত হতো না। হোপফুলি আমি কথাও বলতে পারতাম না। তো আমি তো আগের থেকেই যেহেতু টার্গেটেড ছিলাম। তো ৫ বছর পরে কোথায় যাব সেটা আমি জানি না। তবে অন্তত পক্ষে এই দোয়াটা করবেন, আমি যাতে এমন মানুষ না হয়ে যাই, যে মানুষটা আমাকে বিশ্বাস করত, যে মানুষগুলো আমার কাছে কোনো বিপদ হলে মনে করে যে উনার কাছে বললে হয়তোবা একটা সলিউশন আসতে পারে, আমি যাতে ওই জায়গা থেকে চেঞ্জ না হয়ে যাই। দেখেন মানুষের অনেক ধরনের কমিটমেন্ট থাকে, লাইফের রেসপন্সিবিলিটি বাড়তে থাকে, বিভিন্ন ক্যাপাসিটির দায়িত্ব পালন করতে হয়। আমি জানি না আমি কোথায় থাকবো। কিন্তু যে মানুষগুলো দেখেন এখন আমাকে হঠাৎ করে অনেক মানুষ চিনে। হুম। কিন্তু এমন অনেক মানুষ ছিল আমার বিপদের দিনে অমুক-তমুক অনেক মানুষ পাওয়া যায় নাই। তারা পাশে ছিল। তারা কোনো পরিচয়ের ধার ধারে নাই। তারা সবসময় সাপোর্ট করে গেছে। সো ওই মানুষগুলার কাছে যাতে আমি সেম মানুষটাই থাকতে পারি এবং যে আশা নিয়ে মানুষ এক্সপেক্ট করে কোথায় অন্যায়, অবিচার হলে তাদের পক্ষে আমি কথা বলবো, কলম ধরবো। অন্ততপক্ষে মানুষ যাতে ওই জায়গাটা ফিল করে যে না উনার কাছে গেলে অন্তত আমার কথাটা শুনবে, বোঝার চেষ্টা করবে। কারণ আমরা না অনেক জায়গায় যেটা হয় যে আরেকজন যে অনুভূতি থেকে কথা বলছে, আপনি গিয়ে অনেকের সামনে সেই কথাটাই বলতে পারবেন না। আমি চাই কেউ যদি আমাকে গালিও দেয়, আমাকে প্রচণ্ড অপছন্দও করে। ইনফ্যাক্ট এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে। এর আগের সরকারের যারা লোক ছিল স্বভাবতই তারা আমাকে দেখতে পারত না। এমন অনেক চেলাপেলা বলি আমি, তারা ছিল। সো তারাও যখন এসে আমার সাথে কথা বলে, আমি কিন্তু আমার হিংসার জায়গাটা রাখি না। কারণ ওই যে একটা বিশ্বাস যে কেউ আমার কাছে মনে হয় কেউ আমার সামান্য একটা বিশ্বাসের জায়গা থেকে এসেছে, ওই জায়গাটা আমি নষ্ট করে দিব। মানে এইরকম মানুষ না আমি হতে চাই না। সো ৫ বছর পরে কোথায় থাকবো আমি জানি না। কিন্তু আমি ওই মানুষটা হতে চাই যে মানুষের আস্থাটা যাতে ঠিক রাখতে পারে। আমি জানি না যে সবার দাবি-দাওয়া পূরণ করা সম্ভব না। কিন্তু অন্তত মানুষ যাতে এইটা ফিল করে যে না উনার কাছে অন্তত প্রাণ খুলে কথাটা বলা বলতে যায়। পারবো। তো এক্সাক্টলি। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে আমি একটু ইতি টানতে চাই। আসলে কথা বলতে আমি ডেকেছিলাম আপনাকে। আমার অনুষ্ঠানের নামও মাইন্ড ম্যাপ, মনের কথা বলার এবং আমার মনে হয় যে মানুষ যা জানতে চাচ্ছিল অনেকটা জানাতে পেরেছে। আপনি আপনার মনের কথা বলতে পেরেছেন। আমি মন খুলে প্রশ্ন করেছি আপনাকে এবং আমরা বলেছি যে ১৫ বছর কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারছি, প্রশ্ন করতে পারছি, প্রতিবাদ করতে পারছি এবং এটা চলমান থাকুক। ৫ বছর পর আপনাকে ইনশাআল্লাহ আমরা যদি আবার আমাদের সৌভাগ্য হয় আপনাকে পাবো এবং তখন আমি আবার প্রশ্ন করব ৫ বছর পর। আরো ৫ বছর পর সাইদ আব্দুল্লাহকে আমরা কোথায় দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই সেই প্রশ্ন নেওয়ার জন্য আমি রেডি। আমি চাই যে আমাকে যেকোনো ধরনের প্রশ্ন অন্তত করা যায়। প্রশ্ন করার জন্য এক্সাক্টলি মানে প্রশ্ন করা যায় মানে এবং আপনি উত্তরও করতে পারেন। এই এক্সাক্টলি জিনিসটা যেন এবং ধারাবাহিকতাটা এবং থাকে। এবং প্রশ্ন করার জন্য কাউ কারো পর আমি শত্রু ভাবাপন্ন হব এই মানুষটা এই আমি জিনিসটা হতে চাই যেন না। না হয়। আমি চাই কেউ যদি আমাকে অপছন্দও করে, আমাকে যদি গালিও দেয়, স্টিল সে যদি আমার কাছে কোনো কথা বলতে আসে, সেই জায়গাটা আমি প্রোটেক্ট করব এবং সে যাতে এইটার জন্য অন্য কারো ভিকটিম না হয়, সেই ব্যাপারটা আমি প্রোটেক্ট করার চেষ্টা করব। কারণ এই স্বাধীনতার জন্যই তো আমাদের এত আমরা এত স্যাক্রিফাইস, কিছু। আমরা এত কিছু তো করেছি। যেটাই আমি শুরু করেছিলাম এটা দিয়ে যে আমাদের কথা বলতে হবে এবং আমি শেষও করছি এটা দিয়ে যে আজকের মতো শেষ করছি অনুষ্ঠান। কিন্তু আমরা আসলে শেষ করব না। আমাদের আসলে কথা বলে যেতে হবে। তো দর্শক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।